ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 5-এর লেসন 1 গান্ধী দা মহাত্মার এই লেসনের অ্যাক্টিভিটি 5 থেকে ভিডিওটা শুরু করব। অ্যাক্টিভিটি 4 পর্যন্ত অ্যান্সারগুলো আমার আগের ভিডিওতে ওগুলো করা রয়েছে। ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। এবারে ভিডিওটা শুরু করি। অ্যাক্টিভিটি 5, ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। দুজনে মিলে কাজ করো টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এ, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। ওই ধারণাগুলোকে উল্লেখ করো যেটা গান্ধীজির কাজকে পূর্ণ করত। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। গান্ধীজির কাজকে পূর্ণ করত যে আইডিয়াগুলো, সেগুলো কি কি না, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। তাহলে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। বিতে কি রয়েছে? হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। কোথায় স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান, সমস্ত ধর্মের একতা সম্বন্ধে বা একতা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ? কোথায়? অ্যান্সারটা সাজাতে হবে বা তৈরি করতে হবে কেমনভাবে? সাবজেক্ট আসবে স্বামী বিবেকানন্দ, এখানে স্পিক মানে কথা বলা বা বক্তৃতা দেওয়া। এখানে স্পিকের পাস্ট ফর্ম আসবে, যেহেতু এখানে ডিড পাস্ট ফর্মে রয়েছে, তাই আমরা যখন অ্যান্সার দেব সাবজেক্টের পরে ভার্ব আসবে এবং সেই ভার্বটা অক্সিলারি ভার্ব যে ফর্মে থাকবে, যে টেন্সে থাকবে, সেই টেন্সে ভার্বটা সেই ফর্মে আসবে। স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। এতটা হলো। তারপরে অ্যান্সারটা হবে কি? অ্যাট শিকাগো আমরা জানি, তার আগে সালটা লিখতে হবে। ইন 1893 অ্যাট শিকাগো। অ্যান্সারটা কি হবে? স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি in all religions in 1893 at Chicago. C. Who started the Raksha Bandhan as a festival of brotherhood? কে শুরু করেছিলেন রাখি বন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের উৎসব হিসাবে রাখি বন্ধন কে শুরু করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে হুর জায়গায় বসবে, নামটি শুধু বসে যাবে। হু এখানে বসবে। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। ডি. হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমোর্টাল। তিনজন মহান ব্যক্তি কিভাবে অমর হয়েছিলেন? দ্য থ্রি গ্রেট মেন, এখানে ডিডটা অক্সিলারি ভার্ব, যেহেতু কোয়েশ্চেন হচ্ছে তাই ডু একটা অক্সিলারি ভার্ব এসেছে এবং ডুর পাস্ট ফর্ম বসেছে ডিড। তাহলে অ্যান্সার যখন লিখবো তখন আমরা ডিড লিখবো না, কিন্তু ডিডটা যে ফর্মে রয়েছে সেই ফর্মেই আমাদের মেন ভার্বটা আসবে। অর্থাৎ এটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে তাই আমাদের বিকাম মেন ভার্ব, এটা পাস্ট ফর্মেই হবে। এই বি কোয়েশ্চেনটার মতোই অ্যান্সারটা আসবে। দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমোর্টাল। কীভাবে ইমোর্টাল হয়েছিল? তাদের গুড থটস এবং ওয়ার্কের জন্য। তাহলে অ্যান্সারটা কী হবে? দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো পড়ি নিচের বাক্যগুলো। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারেন। এখানে সেন্টেন্সটা একটা কোটেশনের মধ্যে রয়েছে এবং এটা একটা কোয়েশ্চেন, যেহেতু তার একটা ইন্টারোগেশন সাইন রয়েছে, এটাকে ইন্টারোগেশন সাইন বলে। নেক্সট লাইন দেখি। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড সেড দ্য বয়। ছেলেটি বলল শুধু বলুন আমাকে কতগুলো আপনার চাই। She will make as many as you want. গান্ধীজি thought for a moment. গান্ধীজি এক মুহূর্তের জন্য চিন্তা করলেন বা ভাবলেন।
দেন হি সেড, তারপরে তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান, পুত্র আমার অনেক বড় একটা পরিবার আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার আছে 40 কোটি ভাই এবং বোন। ফুল স্টপ, কোটেশন ক্লোজ। এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, প্রত্যেকবার এই কোটেশনগুলো আসছে কখন? যখন তার মুখ থেকে, যে বক্তার মুখ থেকে যখন কথাটা ডাইরেক্ট বেরোচ্ছে তখনই ওইটা কোটেশনের মধ্যে আসছে। নেক্সট, টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে একটা জামা আছে। হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, কীভাবে আমি একটা পরতে পারি? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন। এটাও যেহেতু কোয়েশ্চেন করা হচ্ছে তাই একটা ইন্টারোগেশন সাইন বসেছে এবং কোটেশন দেওয়া রয়েছে। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, উত্তরটি ছেলেটিকে বিস্মিত করেছিল। নাও ইউ সি দ্যাট, এখন তোমরা দেখো যে এটা একটা সাইন, এই সাইনটাকে বলা হয় ফুল স্টপ। তাহলে ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ আ সেন্টেন্স। ফুল স্টপ চিহ্নিত করে একটা বাক্যের শেষ, একটা বাক্য শেষ হয়েছে এটা চিহ্নিত করার জন্য আমরা ফুল স্টপ ইউজ করি। কমা, এই সাইনটাকে বলা হচ্ছে কমা। কমা ইন্ডিকেটস আ শর্ট পজ উইদিন আ সেন্টেন্স। কমা চিহ্নিত করে একটা অল্প বিরাম উইদিন আ সেন্টেন্স, সেন্টেন্সের মাঝখানে বা সেন্টেন্স বলার মধ্যিখানে একটু ছোট বিরতিকে বোঝানোর জন্য আমরা কমা ইউজ করি। নেক্সট, এটাকে ইন্টারোগেশন সাইন, এটাকে কোয়েশ্চেন মার্ক বলা হয়। তাহলে কোয়েশ্চেন মার্ক ইন্ডিকেটস আ কোয়েশ্চেন, কোয়েশ্চেন মার্ক বসলেই বোঝা যায় যেটা একটা প্রশ্ন বোঝানোর জন্য সেই জায়গায় আমরা ফুল স্টপ না বসিয়ে কোয়েশ্চেন মার্ক বসাই। একটা সেন্টেন্স কমপ্লিট হলে ফুল স্টপ বসে, একটা সেন্টেন্স কমপ্লিট হলে কোয়েশ্চেন মার্ক বসে। এবারে যেই বাক্যটা একটা বিবৃতিমূলক বাক্য অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরে ফুল স্টপ বসবে, এবং যেই সেন্টেন্সের মধ্যে একটা কোয়েশ্চেন বোঝায়, প্রশ্ন করা বোঝায়, তখন সেই সেন্টেন্সের পরে কোয়েশ্চেন মার্ক বসে। এটা কি, এই সাইনটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা। তাহলে ইনভার্টেড কমাস আর ইউজ টু ইন্ডিকেট ডাইরেক্ট স্পিচ। ইনভার্টেড কমাটা ব্যবহার করা হয় কোন সময়? এটা কি বোঝানোর জন্য? ডাইরেক্ট স্পিচ বোঝানোর জন্য। বক্তা যখন ডাইরেক্ট কোনো কথা বলছে এবং সেই কথাটা যখন তৃতীয় ব্যক্তি ডাইরেক্ট ওই কথাটা তুলে দিচ্ছে তখন সেটা এই কোটেশন মার্কের মধ্যে বসাতে হয়। দিজ আর অল পাংচুয়েশন মার্কস, এই সমস্ত চিহ্নগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্কস। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 6, ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটিতে সঠিক পাংচুয়েশন মার্ক বসাই। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। 1 ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, একদিন একটা লোক বাজারে গেল। সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে, তো এখানে ফুল স্টপ বসেছে এবং সেন্টেন্সের কমপ্লিট হওয়ার পরে নেক্সট যে সেন্টেন্স হবে তার ফার্স্ট ওয়ার্ডের এবং ফার্স্ট লেটার সবসময়ের জন্য ক্যাপিটাল হবে। হি বট আ বক্স, আ ব্যাট, আ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট। তিনি বাজার থেকে কী কী কিনলেন? তিনি একটা বাক্স, একটা ব্যাট, একটা বল এবং একটা পেন বাজার থেকে কিনলেন। যেহেতু অনেকগুলো জিনিস কেনা হয়েছে এটা বোঝানো হচ্ছে, তাই সেগুলো নিশ্চয়ই কমা কমা দিয়ে বসে। তাহলে হি বট আ বক্স, এখানে বসবে একটা কমা, আ ব্যাট, কমা, এ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট, ফুল স্টপ। হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগ ভারী হয়ে গেল, এখানে হবে ফুল স্টপ। এটা সেন্টেন্সের শুরু, তাই ডি ক্যাপিটাল হয়েছে। তাহলে এটা সেন্টেন্সের শেষ। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তুমি কি জানো তারপরে সে কি করলো? এটা কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ নো, তুমি কি জানো, প্রশ্ন করা আছে, তাই এখানে ইন্টারোগেশন সাইন হবে। হি সেড টু আ হর্স, সে একটা ঘোড়াকে বলল, কি বলল? প্লিজ শেয়ার মাই লোড, দয়া করে আমার মালগুলো বা আমার মালপত্রগুলো ভাগ করো। তাহলে এটা একটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে, যেহেতু মাই লোড, মাই কথাটা কাকে বোঝাচ্ছে? মাই বলতে কে? এই হিকে। এটা ডাইরেক্ট স্পিচ, তাই এখানে একটা কমা বসবে এবং এটা কোটেশন শুরু হবে, কোটেশন স্টার্ট হবে। প্লিজ শেয়ার মাই লোড। তাহলে এখানে কিন্তু এটা ক্লোজ হবে না, কারণ এখনও বলছে ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার কাছে খুবই ভারী। মি বলতে এই পার্সনকে বোঝাচ্ছে হি, তাই এখানে একটা ফুল স্টপ বসবে। কেন? কারণ এটা ক্যাপিটাল রয়েছে,
ইট, ইটের আই ক্যাপিটাল রয়েছে। ইট ইজ টু হেভি ফর মি। এখন এখানে একটা ফুল স্টপ বসবে এবং কোটেশন ক্লোজ হবে, ইনভার্টেড কমা শেষ হলো। দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটি উত্তর দিল, ইট ইজ ইয়োর লোড, এটা তোমার মালপত্র। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলো না বা আমাকে জিজ্ঞেস করো না এটাকে ভাগ করার জন্য। তাহলে এটাও হর্সের মুখ থেকে ডাইরেক্ট বেরোচ্ছে, তাহলে হর্স এই কথাটা ডাইরেক্ট বলছে, তাই এখানে বসবে একটা কমা। কোটেশন মার্ক সবসময় শুরু হওয়ার আগে তার আগে একটা কমা বসে, মানে যে স্পিকার, যে বক্তা কথা বলছে তারপরে বলার পরে একটা কমা আসবে, তারপরে কোটেশনটা শুরু হবে। ইট ইজ ইয়োর লোড, ফুল স্টপ, কারণ এটা ক্যাপিটাল রয়েছে। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, ফুল স্টপ। সবসময় ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক বসার পরে কোটেশন ক্লোজ হবে। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো পড়ি নিচের বাক্যগুলো। হু আর ইউ, তুমি কে? আই এম বিনা, আমি হই বিনা। কেউ যখন কাউকে কোয়েশ্চেন করে যে হু আর ইউ, তখন অ্যান্সারটা কেমনভাবে আসবে? আই এম বিনা। যে পার্সন বোঝানোর ক্ষেত্রে আমরা WH হু ইউজ করি। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। প্লেস বোঝানোর ক্ষেত্রে হোয়ার বসে। হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, তুমি তোমার ব্রেকফাস্ট কখন খাও? খাও বলতে এখানে ইট হবে না, এখানে ব্রেকফাস্ট নেওয়াকে বা ব্রেকফাস্ট খাওয়াকে ডু ইউ হ্যাভ বা ডু ইউ টেক বলা হয়, এখানে ডু ইউ হ্যাভ। হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি আমার ব্রেকফাস্ট সকালে খাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে হোয়েন কথাটা সবসময় টাইমকে বোঝায়। নাম্বার 4, হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কোনটি? তাহলে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হয় ক্রিকেট। তাহলে কোনো জিনিস, কোনো তোমার ফেভারিট কি, বস্তু কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে তখন হুইচ বসে। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, খালি জায়গাগুলো চলো পূরণ করি ওই শব্দগুলো দিয়ে, গিভেন ইন দ্য বক্স, যেটা বাক্সের মধ্যে দেওয়া আছে। বক্স বলতে কোনটা? এই যে ইয়েলো বক্স, এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলো ফিল করতে হবে। ওয়ার্ডগুলো কী কী আছে? হু, হোয়েন, হোয়াট, হোয়ার। হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। নাম্বার 1, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, অ্যান্সারটা দেখি কি আছে। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, বলছে কি ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুর সঙ্গে খেলা করো? আগে একটা WH ওয়ার্ড যদি কিছু একটা বসে তাহলে তার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ হবে। অ্যান্সারটা কি আছে? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। তাহলে এখানটা সময় বোঝাচ্ছে, তাহলে এখানে বসবে কি হোয়েন। হোয়েন ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। নাম্বার 2, ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এটা কি আছে? রামেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কে তোমার ভালো বন্ধু? রমেন হয় আমার ভালো বন্ধু। এখানে নেম বলেছে, নাম বসেছে, তাহলে এখানে হবে হু। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, রামেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। নাম্বার 3, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, গরমের ছুটিতে তুমি যাবে, কোথায় যাবে নিশ্চয়ই হবে এখানে। উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা দার্জিলিংয়ে যাব গরমের ছুটিতে। তাহলে এখানে প্লেস রয়েছে, দার্জিলিং একটা জায়গার নাম, তাই এখানে হোয়ার বসবে। হোয়ার সবসময় আমরা ইউজ করি প্লেস বোঝাতে। হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। নাম্বার 4, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, রিপ্লাইটা কি এসেছে? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি টিফিন হিসেবে ব্রেড খেয়েছিলাম। তাহলে এখানে কি জিজ্ঞেস করছে? তুমি তোমার টিফিন হিসেবে কি খেয়েছিলে, তাহলে কি বসবে? হোয়াট বসবে। হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো চলো পড়ি। 1, মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, উত্তরটি ছেলেটিকে বিস্মিত করেছিল বা অবাক করেছিল। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি হাজার হাজার টাকা রাখি। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি রেখেছিলেন ওই কয়েনটা তার সঙ্গে সব সময়ের জন্য বা চিরকালের জন্য। লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস ইউজিং হু অর হোয়াট, চলো
পুনরায় তৈরি করি ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, ওপরের এই বাক্যগুলোকে পুনরায় তৈরি করি ইউজিং, কি ইউজ করে, কি ব্যবহার করে, হু অর হোয়াট, হু এবং হোয়াট এইটা বসিয়ে আমরা ডবল তৈরি করি। হু এবং হোয়াট বসালে কি হবে, যে মাই মাদার রয়েছে এখানে মাই মাদার না বসিয়ে আমরা যদি বসাই হু সিউজ ওয়েল, কে ভালো সেলাই করে, তখন রিপ্লাইটা কি আসবে, মাই মাদার, অ্যান্সারটা আসবে মাই মাদার। হোয়াট সারপ্রাইজড দ্য বয়, কোন জিনিসটা ছেলেটিকে বিস্মিত করেছিল, দ্য রিপ্লাই, উত্তরটা। হু কিপ থাউজেন্ডস অফ রুপিস, কে রেখেছিল হাজার হাজার টাকা, অ্যান্সার আসবে আই। হু কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, অ্যান্সার হবে হি। তাহলে সিউজ, সারপ্রাইজড, কিপ, কেপ্ট এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলোকে যদি আমরা হু এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি তাহলে অ্যান্সারটা আসবে এইটা। ব্লু কালারের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো অ্যান্সার আসবে হু এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে। কাকে, ভার্বকে। এগুলোকে বলা হয় সাবজেক্ট। দ্য অ্যান্সার্স আর ইন কালার্ড ওয়ার্ডস, উত্তরগুলো রঙিন শব্দে দেওয়া আছে। অল দিজ ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট, অল দিজ ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সেস, এই সমস্ত বাক্যগুলোকে বাক্যের সাবজেক্ট ওয়ার্ড বলা হয়, মানে কর্তা। সাবজেক্ট কথার মানে হচ্ছে কর্তা। The remaining part of each of the sentences is called the predicate. এই সাবজেক্ট বাদে বাকি যে অংশটা থাকে সেটাকে বলা হয় প্রেডিকেট। রিমেনিং পার্ট মানে যেটা বাকি থেকে যাচ্ছে, এই যে মাই মাদার সিউজ ওয়েল, মাই মাদার হয়ে গেল সাবজেক্ট, বাকি অংশটা সিউজ ওয়েল, এটার বাকি অংশটা কোনটা, সারপ্রাইজড দ্য বয়। বাকি পড়ে থাকা অংশটাকে সবসময় বলা হয় রিমেনিং পার্ট। সাবজেক্ট, প্রেডিকেট। মাই মাদার সিউজ ওয়েল, মাই মাদার হলো সাবজেক্ট, সিউজ ওয়েল প্রেডিকেট। দ্য রিপ্লাই সাবজেক্ট, সারপ্রাইজড দ্য বয় প্রেডিকেট, যেটা আমি আগে বললাম ওটাই ওখানে দেওয়া রয়েছে। আই সাবজেক্ট, প্রেডিকেট। কিপ থাউজেন্ডস অফ রুপিস, হি সাবজেক্ট, কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এটা হলো প্রেডিকেট। টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, সাবজেক্ট চেনার জন্য আস্ক হু অর হোয়াট টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, বাক্যের ভার্বকে, বাক্যের মধ্যে যে ক্রিয়াটা থাকে, যে ভার্বটা থাকে তাকে হু অথবা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা সাবজেক্টটা চিনতে পারি। এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, প্রত্যেকটা সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স অ্যাবাউট হুম অর হুইচ দ্য সেন্টেন্স সেজ সামথিং। সাবজেক্ট হলো ওই অংশটা, সাবজেক্ট হলো বাক্যের ওই অংশটি যার সম্বন্ধে অথবা যেটার সম্বন্ধে বাক্যে কিছু বলা হয়ে থাকে, তাকে সাবজেক্ট বলা হয়। আর প্রেডিকেট কোনটা, প্রেডিকেট ইজ দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। বাক্যের ওই অংশটাকে আমরা প্রেডিকেট বলবো যেটা সাবজেক্টের সম্বন্ধে কিছু বলে, তাকে আমরা প্রেডিকেট বলি। সাবজেক্ট প্রেডিকেট নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ভিডিওটা দেখে নেবে। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 8, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো আলাদা করি সাবজেক্ট এবং প্রেডিকেট নিচের বাক্যগুলিতে। অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, নিচে যে টেবিলটা দেওয়া রয়েছে তাতে আমরা ক্লাসিফাই করে লিখি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। নাম্বার 1-এ কি আছে, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড। ভার্ব হচ্ছে প্লেজ, প্লেজকে কোশ্চেন করবো হু প্লেজ ইন দ্য ফিল্ড, অ্যান্সার আসবে দ্য বয়। তাহলে দ্য বয় হলো সাবজেক্ট এবং প্লেজ ইন দ্য ফিল্ড হলো প্রেডিকেট। দ্য বয়, দ্য বয় হলো সাবজেক্ট, প্লেজ ইন দ্য ফিল্ড হলো প্রেডিকেট। নাম্বার 2, হি ইজ ভেরি হ্যাপি টুডে। ভার্ব হচ্ছে ইজ। তাহলে সাবজেক্ট সবসময় যে কোনো কাজ করবে, কোনো কিছু করতে থাকবে এমন কোনো কথা নেই। এখানে সাবজেক্টের কোনো কন্ডিশনও বোঝাতে পারে, কোনো কোয়ালিটি বোঝাতে পারে, যেমন হি ইজ ভেরি গুড। এখানে যেন বলেছে হি ইজ ভেরি হ্যাপি টুডে, তার কন্ডিশন বোঝাচ্ছে সে কেমন পরিস্থিতি রয়েছে, খুব তার ইমোশন বোঝাচ্ছে হ্যাপি। তাহলে হু ইজ ভেরি হ্যাপি টুডে, এখানে যদি কোশ্চেন করে হু ইজ ভেরি হ্যাপি টুডে, অ্যান্সার আসবে হি। তাহলে হি হবে সাবজেক্ট, হি হলো সাবজেক্ট, ইজ ভেরি হ্যাপি টুডে প্রেডিকেট, ভেরি হ্যাপি টুডে হলো প্রেডিকেট। নাম্বার 3, দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার। মেয়েটি এই বছর প্রথম হয়েছিল।
স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড। স্ট্যান্ড মানে আমরা জানি দাঁড়ানো, কিন্তু এখানে দাঁড়ানো নয়, এখানে হচ্ছে প্রথম স্থান অধিকার করেছিল, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ড ইউজ করি। হু স্টুড ফার্স্ট দিস ইয়ার, কে এই বছর ফার্স্ট হয়েছিল? দ্য গার্ল, অ্যান্সার হবে দ্য গার্ল। তাহলে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, দ্য গার্ল সাবজেক্ট। স্টুড ফার্স্ট দিস ইয়ার। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে চক্রাকারে আবর্তিত হয়। তাহলে হু রিভলভস রাউন্ড দ্য আর্থ, কে পৃথিবীর চারিদিকে চক্রাকারে ঘোরে? অ্যান্সার আসবে দ্য মুন। তাহলে দ্য মুন হবে সাবজেক্ট, দ্য মুন সাবজেক্ট। রিভলভস রাউন্ড দ্য আর্থ হলো প্রেডিকেট। লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বা নিচের বাক্যগুলো আমরা লক্ষ্য করি। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি সাক্ষাৎ করলেন একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। দ্য ওয়ার্ড অ্যান লাইক আ স্ট্যান্ডস ফর আ সিঙ্গল পার্সন অর অবজেক্ট। এ কথার মানে আমরা জানি একটি, তাহলে এ যেমনভাবে একজন ব্যক্তি অথবা বস্তুকে বোঝায়, তেমনি অ্যানও একটি বস্তু অথবা ব্যক্তিকে বোঝায়। অ্যানও সেই একই রকমই মিনিং বা সেন্স বোঝায়। এ ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড। এটা আমরা ব্যবহার করি কখন? একটা শব্দের আগে যে শব্দটার ফার্স্টে আমরা কনসোনেন্ট সাউন্ড পাই। এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েল বাদ দিয়ে বাকি লেটারগুলো হচ্ছে কনসোনেন্ট। কোনো ওয়ার্ডের ফার্স্টে বসে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তখন তার আগে আমরা এ ইউজ করি। অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। অ্যান ব্যবহার করা হয় এমন একটি শব্দের আগে যেটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। ভাওয়েল সাউন্ড কোনটা বললাম কি কি? এগুলো হচ্ছে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলগুলো যেগুলো থাকে তার আগে আমরা অ্যান বসাই। এটা এই 5টি হলো ভাওয়েল, তাহলে ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান ইউজ করি। লেটস রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস। চলো পড়ি নিচের দলবদ্ধ শব্দগুলোকে। আ ক্রো, ক্রোর ফার্স্ট লেটার সি রয়েছে এবং এটা কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসছে। একটি কাক। আর স্টোন, একটি পাথর, এটাও কনসোনেন্ট এবং কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে এ বসছে। আ মাউন্টেন, একটি পর্বত, তাহলে এম কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসেছে। আ বুক, একটি বই, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে বি, তাই এ বসেছে। আর শু, এস কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসেছে। অ্যান অ্যাপল, একটি আপেল, তাহলে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই অ্যান বসেছে। অ্যান আই, এটাও ভাওয়েল সাউন্ড, তাই অ্যান বসেছে। অ্যান ইঙ্ক পট, এটাও ভাওয়েল সাউন্ড, আই ভাওয়েল সাউন্ড, তাই অ্যান বসেছে। অ্যান আউল, একটি পেঁচা, এটা ভাওয়েল সাউন্ড, এই অ্যান বসেছে। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 9, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। শব্দের আগে আমরা এ অথবা অ্যান চলো লিখি। তাহলে অরেঞ্জ, ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জের ও ভাওয়েল সাউন্ড হচ্ছে অরেঞ্জ। আমরা যখন প্রোনাউন্স করছি অরেঞ্জ বলছি, তাহলে এটা ভাওয়েল সাউন্ড আসছে, তাই এখানে আমরা অ্যান ইউজ করব। অ্যান অরেঞ্জ। ড্যাশ গোট, এটা কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে এ বসবে, আ গোট। নাম্বার 3, ড্যাশ ম্যান, এটাও কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসবে, আ ম্যান। নাম্বার 4, ড্যাশ আইসক্রিম, ভাওয়েল সাউন্ড, তাই অ্যান বসবে, অ্যান আইসক্রিম। নাম্বার 5, ড্যাশ এয়ারশিপ, তাহলে এটাও হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই এখানে অ্যান বসবে, অ্যান এয়ারশিপ। ড্যাশ লেক, কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসবে, আ লেক। ড্যাশ আমব্রেলা, ইউ হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই এখানে অ্যান বসবে, অ্যান আমব্রেলা। ড্যাশ ক্রিকেটার, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে বসবে আ ক্রিকেটার, একজন ক্রিকেটার। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো নিচের বাক্যগুলো পড়ি। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে বিস্মিত করেছিল।
হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড। তিনি জিজ্ঞেস করলেন গান্ধীজিকে কয়েনটির জন্য, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করে দিলেন বা না বলে দিলেন। হিয়ার দ্য ইন্ডিকেটস আ পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, অ্যানিম্যাল, অবজেক্ট অর কনসেপ্ট। এখানে দি এটা চিহ্নিত করছে কাকে? একটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু অথবা কোনো ধারণাকে বোঝানোর জন্য দাটা ইউজ হচ্ছে। এই যে গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক বিস্মিত করেছিল কাকে? ছেলেটিকে। কোন ছেলেটি? তার আগে সেন্টেন্সটা আমরা গল্পটাতে পড়েছি যে একটা লিটল বয় ভিজিটেড টু গান্ধীজি, গান্ধীজির সঙ্গে দেখা করতে এসেছিল। তারপরে বলা হচ্ছে দ্য ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাকটা তাকে বিস্মিত করেছিল। বালকটাকে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এখানে দা বসেছে। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, কোন কয়েনটির জন্য বলেছিলেন? যেই কয়েনটা বৃদ্ধ মহিলাটি গান্ধীজিকে দিয়েছিলেন, তাহলে ওই কয়েনটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই তার আগে দা ইউজ হয়েছে। ওই জন্য এগুলো একটা নির্দিষ্ট করে স্পেসিফিকলি কোনো পার্সনকে বোঝাচ্ছে, স্পেসিফিক কোনো অবজেক্টকে বোঝাচ্ছে, তাই এখানে দা ইউজ হয়েছে। লেটস রিড দ্য ওয়ার্ডস, চলো শব্দগুলো পড়ি। দ্য গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস বলতে গঙ্গা নদীকে গ্যাঞ্জেসও বলা হয়। দ্য গ্যাঞ্জেস, ইউনিভার্সে যে জিনিসটি একটি রয়েছে সেক্ষেত্রেও দা বসে। এবং নদী তো আর একটি নেই, নদী অনেক রয়েছে, কিন্তু নদীর নাম যখন বলে দেওয়া হচ্ছে, কি নদী? গঙ্গা নদী, যমুনা নদী, মহানদী, যে কোনো নদীর নামের আগে দা বসে। দ্য গ্যাঞ্জেস। দ্য হিমালয়াস, একটা মাউন্টেনের নেম, এটাও নির্দিষ্ট করে বলা হচ্ছে, হিমালয় একটি রয়েছে তাই বলা হচ্ছে দ্য হিমালয়াস। দ্য মুনও একটি রয়েছে তাই দা বসেছে। দ্য বেস্ট প্লেয়ার, বেস্ট হচ্ছে গুড, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, গুড, বেটার, বেস্ট। তাহলে সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে দা ইউজ হয়, সব থেকে ভালো, তার উপরে আর কোনো ভালো খেলোয়াড় নেই, সেই জন্য সেই ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে সেই জন্য দা বসে। দ্য সান, সূর্য, এটাও ইউনিভার্সে একটি রয়েছে। ইউনিভার্স বলতে এই মহাজগতে এই পৃথিবীতে যে জিনিসটি একটি রয়েছে তার আগে আমরা দা ইউজ করি। দ্য ওয়ার্ডস এ, অ্যান অ্যান্ড দ্য আর কল্ড আর্টিকলস। এ, অ্যান এবং দি এই শব্দগুলোকে বলা হয় আর্টিকল। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 10, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। এই দি শব্দটা চলো ব্যবহার করি কার সঙ্গে? উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এবং ওয়ার্ড ক্লাস্টার মানে শব্দগুচ্ছ। একটা শব্দ বলতে এটা সান, আর ওয়ার্ড ক্লাস্টার বলতে যে ইন্ডিয়ান ওশান, এল্ডেস্ট সান, ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট টিম, এগুলো হচ্ছে ওয়ার্ড ক্লাস্টার, মানে 2-3টে শব্দ মিলে একটা মিনিং কাজ করছে, তাই সেটাকে ওয়ার্ড ক্লাস্টার বলা আছে। সেগুলো সঙ্গে দা ইউজ করে সেন্টেন্স মেকিং করতে বলা আছে, যেটাকে বলা আছে বাক্য রচনা। সান, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। এল্ডেস্ট সান, বড় ছেলে, সব থেকে বড় ছেলেকে বলা হচ্ছে এল্ডেস্ট, এল্ডার, এল্ডেস্ট, তো এটা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, তার আগেও দা ইউজ হবে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাহলে এই 4টে শব্দ দিয়ে আমাদেরকে সেন্টেন্স মেকিং করতে হবে। চলো দেখি। সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ইন্ডিয়ান ওশান, দ্য ইন্ডিয়ান ওশান ইজ দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ওশান, ভারত মহাসাগর হয় পৃথিবীর 3য় বৃহত্তম মহাসাগর। আরেকবার বলে দিই, দ্য ইন্ডিয়ান ওশান ইজ দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ওশান। এল্ডেস্ট সান, মাই ফ্রেন্ড অরুণ ইজ দ্য এল্ডেস্ট সান, আমার বন্ধু অরুণ হয় সবথেকে বড় ছেলে, তাহলে মাই ফ্রেন্ড অরুণ ইজ দ্য এল্ডেস্ট সান। ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম হ্যাড ওন দ্য ফার্স্ট ওয়ান-ডে ওয়ার্ল্ড কাপ ইন 1983, তাহলে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছিল প্রথম একদিনের ওয়ার্ল্ড কাপ 1983 সালে। আরেকবার বলে দিই, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম হ্যাড ওন দ্য ফার্স্ট ওয়ান-ডে ওয়ার্ল্ড কাপ ইন 1983। অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকলস। চলো পূরণ করি খালি জায়গাগুলো বা শূন্যস্থানগুলো পূরণ করি সুটেবল আর্টিকেল, সঠিক আর্টিকেল বসিয়ে। ইন্ডিয়া ওন
ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জয়লাভ করেছিল দ্বিতীয়বারের জন্য 2011 সালে। তাহলে এখানে বসবে দ্য। ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। It was dash moment of great triumph and dash event of great inspiration to dash youth of India. It was dash moment of great triumph. এটা বিশ্ব জয়লাভের একটা মুহূর্ত ছিল। It was a moment, একটা মুহূর্ত। কিসের মুহূর্ত ছিল? A moment of great triumph. ট্রিয়াম্প কথার মানে হচ্ছে বিজয় পাওয়া, জয়লাভ পাওয়া। বিশাল বড়, গ্রেট বলতে হচ্ছে অনেক বড় একটা, যেহেতু জয়লাভ তাই গ্রেট ট্রিয়াম্প বলা হচ্ছে। অ্যান্ড এবং আর কি ছিল? ড্যাশ ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন। ইভেন্টের ই রয়েছে, ভাওয়েল সাউন্ড রয়েছে, তাই এখানে বসবে অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন, খুব বড় একটা অনুপ্রেরণামূলক মুহূর্ত ছিল। কাদের জন্য? টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া, ভারতের যুব সম্প্রদায়ের। ইউথ অফ ইন্ডিয়া ভারতের যুব সম্প্রদায়কে অনুপ্রেরণা যোগানোর একটা মুহূর্ত ছিল। তাহলে যুব সম্প্রদায়টা নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে হবে টু দ্য। ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ, ভারতীয় দলের সদস্যদেরকে সম্বোধন করা হয়েছিল জাতীয় নায়ক হিসেবে। তাহলে ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া কাদের বলা হয়েছে? শুধু টিম ইন্ডিয়ার সদস্যদেরকে করা হয়েছিল। তাহলে এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এখানে একটা দা বসবে। দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। অ্যাক্টিভিটি 12, লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। চলো লিখি 4টি সেন্টেন্স বা 4টি বাক্য একজন গ্রেট ম্যানের সম্বন্ধে। স্বামী বিবেকানন্দ। নাম্বার 1, Swami Vivekananda is one of the greatest religious heroes of India. স্বামী বিবেকানন্দ হন ভারতের মহান ধর্মীয় নায়কদের মধ্যে একজন। নাম্বার 2, he was born in Kolkata in 1862. তিনি জন্মগ্রহণ করেছিলেন 1862 সালে কলকাতাতে। 3 নম্বর সেন্টেন্স কি হবে? His earlier name was নরেন্দ্রনাথ দত্ত। তার প্রথম দিকে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। হি বিকেম দ্য ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ। তিনি শ্রী রামকৃষ্ণের শিষ্য হয়েছিলেন। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে এবং পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।